যে আমরা তো এটা বোধহয় আমাদের সরকারের দ্বিতীয় একনেক, এই অর্থ বছরের তৃতীয় একনেক। তো আগের বারও যেটা বলেছিলাম যে একটা হলো যে আমরা প্রকল্পগুলো যেভাবে নিচ্ছি এর একটা প্রেক্ষাপট আছে। সেটা হলো একদিকে বেসরকারি খাতে খুব বেশি বিনিয়োগ হচ্ছে না, অনেক শিল্পের এবং ব্যাংকের মালিকরা তো নিরুদ্দেশ, কাজেই শিল্পগুলো চালু করা, ব্যাংক ব্যবস্থা ঠিক করে সেখান থেকে বেসরকারি খাতে ঋণ দেয়া, এগুলো সব কিছুতেই তো শ্লথগতি হচ্ছে। এখন বেসরকারি খাত একটু তো একটা অর্থনীতির একটা চালিকা শক্তি, বেসরকারি খাতের যে বিনিয়োগ সেটা যদি একটু বাধাগ্রস্ত হয় রাজনৈতিক পরিবর্তনের ফলে, এত বড় রাজনৈতিক পরিবর্তনের ফলে সেটা হয় স্বাভাবিক। তার মধ্যে আবার আমাদের অন্যটা হলো যে সরকারি খাতের বিনিয়োগ যেটা উন্নয়ন বাজেটের মধ্যে যায়, এখন বেসরকারি খাতে কম ব্যয় হচ্ছে, বিনিয়োগ হচ্ছে। তার মধ্যে আবার সরকারি খাতের সমস্যা হলো, যেটা আমি আগেও বলেছি, যে আমরা তো যেই প্রকল্পগুলো চলতি আছে বা প্রস্তাবিত প্রকল্প, এগুলা একটু যাচাই বাছাই করে দেখতে হচ্ছে। এগুলা অনেকগুলোর মধ্যে রাজনৈতিক প্রণোদিত প্রকল্প আছে, অনেকগুলো আছে যেগুলো ঠিকভাবে বাস্তবায়িত হয়নি, বা নতুন করে যদি আমরা চিন্তা করতাম ঠিক সেভাবে এগুলোর পরিকল্পনা করতে হতো না, যেইভাবে যেই কাঠামোতে আছে। কোনো কোনো রাস্তা, কোনো কিছু যেভাবে যেই জায়গা দিয়ে গেছে সেটা হয়তো কোনো বিশেষ একটা অঞ্চল দিয়ে গেছে বিশেষ রাজনৈতিক কারণে। এইসবের জন্য ওই প্রকল্পগুলো যাচাই বাছাই করতে হচ্ছে। এখন সেখানে সেটা করতে গিয়ে প্রকল্পগুলো, চলতি প্রকল্পগুলো সংশোধন করতে হচ্ছে। সংশোধন করতে গেলেই একটু সময়ের প্রয়োজন হয়, এবং যেগুলোকে আমরা মনে করি যে অপ্রয়োজনীয় প্রকল্প বা কম গুরুত্বপূর্ণ প্রকল্প, সেগুলোকে অনেক ক্ষেত্রে আমরা যতদূর হয়েছে সেই পর্যন্ত হয়ে, যদি এটা স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে আর বাকিটা আর অর্থ বরাদ্দ দিচ্ছি না, কারণ ওইভাবে থাকলেই প্রকল্পগুলোর অন্তত যা হওয়ার তা অসম্পূর্ণ আর থাকবে না। এই দিক থেকেও আমাদের একটা অসুবিধা হচ্ছে যে যদি বেসরকারি খাতের বিনিয়োগ কম হয়, আবার আমাদের প্রকল্প ব্যয়ও একটু ধীর গতিতে এগুতে হয়, তাহলে তো অর্থনৈতিক কর্মকাণ্ডে তো অর্থ প্রবাহ একটু কমে যাবে। এবং আমি যতদূর জানি, আপনারা যারা সাংবাদিক আছেন তারা বেশি জানবেন, যে গ্রামে গঞ্জের মানুষরা অনেকে বলে যে ব্যবসা ভালো চলছে না। এটার পরোক্ষ কারণ হলো যে আসলে তো সরকারি এবং বেসরকারি খাতে বিনিয়োগ কম হচ্ছে বলে। আর বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক, 300, 400, 500 শিক্ষক, সবাই কেন ভিসি হতে চায় আমি বুঝি না। আমি তো কখনো ভিসি হতে চাইনি। শত শত ভিসি হতে চান, প্রভিসি হতে চান, এনারা পড়াতে চান না কেন বুঝতে পারছি না। সরি। আর যে আমি বললাম যে একটা গ্রামাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড একটু স্থবির বলবো না, যতদূর জানি আমাদের কাছে তো ঠিক পরিসংখ্যান নেই, যে আরেকটু সচল হওয়া দরকার যদি কর্মসংস্থান তৈরি করতে হয়। এমনিতেই কর্মসংস্থানের অভাব। তার উপর আছে আরেকটা বিষয় আছে যে দুর্নীতিরও তো একটা অর্থনীতি আছে। আমি যদি একটা অনেকগুলো তোরণ তৈরি করি এবং অনেক বাসে করে লোক আনি, সেগুলোতেও তো একটা অর্থের প্রবাহ হয়। পৃষ্ঠপোষকতার যেই রাজনীতি, যেই টেন্ডারের রাজনীতি, সেখানেও টাকার লেনদেন হয়। সেগুলো তো আপাতত বোধহয়, আমি জানি না, কমেছে নিশ্চয়ই। চাঁদাবাজি বোধহয় অত কমেনি, কিন্তু
অন্যান্য যেসব খরচ অপচয় বলবো আমি, অপরাজনীতির অপচয়গুলো, এগুলো তো সাময়িকভাবে সাময়িক চলতি অর্থনীতিতে তো অর্থপ্রবাহ তৈরি করে, কারু না কারু সেটা আয় হয়, সেই কারণেও একটা অসুবিধা দেখা যায়। আমি বলছি না যে সেটা আবার চালু করা উচিত হবে, কিন্তু এর ফলে আমাদের দ্রুত কিছু নতুন প্রকল্প শুরু করতে হবে, বা যেই চলতি প্রকল্পগুলো আছে সেগুলোকে আরও সামনের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে, পরিমার্জন করে, সংশোধন করে। আজকের যেই প্রকল্পগুলো হয়েছে তার মধ্যে অনেকগুলো প্রকল্প আছে যেগুলো সম্বন্ধে আমি আর ওর ভিতরে ঢুকছি না। সেগুলো হলো যে মেয়াদ বৃদ্ধির প্রকল্প, যে বরাদ্দ না বাড়িয়ে মেয়াদ বৃদ্ধি করা হবে। এগুলোর মধ্যে রাস্তাঘাট, অনেক ধরনের ইলেকট্রিক মিটার বসানোর কাজ, এগুলো অনেকাংশে শেষ হয়ে গেছে এবং এগুলোর জন্য বাড়তি সময় দরকার, বরাদ্দের দরকার না। তবে এইখানেও একটা বিষয় আমার মনে সন্দেহ জাগে, যে যখন প্রকল্পের বলা হয় যে আর অর্থ ব্যয় না করে শুধু সময় বাড়ালেই হবে, বরাদ্দ বৃদ্ধি না করে, এখানে যদি আগেই বরাদ্দ বৃদ্ধি হয়ে থাকে, তাহলে তো সেখানেও অপচয়ের একটা সুযোগ আছে। কাজে সেই সব প্রকল্পগুলো আমরা যখন ছাড় দিচ্ছি, আমরা বলছি যে আসলেই কি অত ব্যয় দরকার? যেমন কতগুলো নির্মাণ প্রকল্প আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলো বলা হচ্ছে যে বাড়তি ব্যয় না করে শুধু সময় বাড়ানো। এই সময় বাড়ানো কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, অধিকাংশ ক্ষেত্রেই চতুর্থবার এই প্রকল্পগুলো সময় বাড়ানো হয়েছে। এখন আমরা এটা মন্ত্রণালয়গুলোকে বলে দিয়েছি যে একনাকে পাস হোক, কিন্তু তার সত্ত্বেও একটা শর্ত থাকবে যে আসলেই কি অত পুরো অর্থ ব্যয় করতে হবে, না কম ব্যয় করলেও প্রকল্পগুলো শেষ করা যাবে। আর চারটা যে বড় প্রকল্প আমরা আজকে অনুমোদন করলাম, এগুলো নতুন প্রকল্পই আমি বলবো। একটা হলো যে আমাদের ঢাকা থেকে রংপুর পর্যন্ত একটা মহাসড়কের পরিকল্পনা অনেক দিন ধরেই ছিল, 4 লেনের বোধহয়। সেই রাস্তাটা ঢাকা থেকে টাঙ্গাইলের পর্যন্ত, সিরাজগঞ্জের একটা জায়গা পর্যন্ত হয়ে অসমাপ্ত হয়ে আছে। এখন এই প্রকল্পে আগে যাই হয়ে থাকুক, এটা বিদেশি অর্থায়নই, যথেষ্ট বিদেশি অর্থায়ন আছে। আমরা যে প্রকল্পগুলো আজকে 4টা নিয়েছি, এগুলো সবগুলোতেই বিদেশি অর্থায়ন আছে, কিন্তু আমরা এমন প্রকল্পগুলো নিয়েছি যেখানে বিদেশি অর্থায়নে যেই অর্থায়ন আছে সেটা যথেষ্ট হলেও তার মধ্যে সহজ শর্তে ঋণ। তার মানে হলো যেমন জাপানের যেই অর্থনৈতিক সহযোগিতা, বা দক্ষিণ কোরিয়ার যে অর্থনৈতিক সহযোগিতা, এগুলোতে 20-30 বছর পর্যন্ত সময়, এর মধ্যে সুদের হার 1%, 1.5%, 30 বছরে 1.5%, মানে ইনফ্লেশন ধরলে আসলে এটা প্রায় কোনো সুদই না। আর এছাড়া জাপানের যে ঋণগুলো আমরা নিই, এগুলো আমাদের অতীত অভিজ্ঞতায় দেখেছি যে তারা ওই 30 বছর পরও আবার এটাকে নতুন প্রকল্পে স্থানান্তর করে। কাজে ওখানে যে ঋণের বোঝা খুব বাড়ছে না, এরকম ধরনের বিদেশি অর্থায়ন পুষ্ট প্রকল্পগুলোই আমরা আগে হাত দিচ্ছি, কিন্তু যেগুলো আমাদের জরুরি দরকার বলে মনে করছি। যেমন প্রথম প্রকল্পটা আমি বলেছি যে এটা রংপুর পর্যন্ত যে মহাসড়ক, এটা আমাদের যোগাযোগের জন্য নিশ্চয়ই প্রয়োজনীয়। ঢাকা চট্টগ্রাম যেমন মহাসড়ক, এটাও উন্নত করতে হবে আরও, তারও প্রকল্প আছে। কিন্তু আজকে আমরা এই টাঙ্গাইলের বা সিরাজগঞ্জের পথ থেকে রংপুর পর্যন্ত যেই প্রকল্প, এটা অনেক দিন ধরে বাস্তবায়ন করা হবে, আগামী বছরের একটা ব্যয় ধরা হয়েছে। এটা প্রথম প্রকল্প।
দ্বিতীয় প্রকল্পটি হলো যে এটাও বিদেশি আর্থিক সহযোগিতা এবং আমাদের দেশীয় অর্থায়নেও মিলে। এটা হলো বিভিন্ন ঢাকার বাইরে যেই সিটি কর্পোরেশনগুলো আছে, বড় বড় খুলনা, অনেকগুলো সিটি কর্পোরেশন, খুলনা, চিটাগাং, সিলেট, রংপুর, ওগুলো, আর অনেকগুলো 100-150 বা বোধহয় আমি সংখ্যাটা মনে নেই, এগুলো হলো মিউনিসিপ্যাল শহর, মিউনিসিপ্যাল শহর। এগুলোর কে আরও নাগরিক সুযোগ সুবিধা দিয়ে এগুলাকে আরও যাতে এখানে ঢাকাকে এত আকর্ষণীয় সবাই মনে করে। আমাদের তো আসলে যেভাবেই হোক যে এটা বিকেন্দ্রীকরণ, ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। সেজন্য অন্তত বিকেন্দ্রীকরণের দিক থেকে বাইরের যেই জেলা শহরগুলো আছে, যেই বড় সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়, এটা একটা বেশ বড় প্রকল্প এবং বহুদিন ধরে চলবে। এখানে যেভাবে প্রকল্পগুলোর বিভিন্ন কী করা হবে ওই মিউনিসিপ্যালিটিগুলোতে, বা সেখানে আমরা অনেকগুলো দিক আছে। তার মধ্যে আমরা বিদেশিদের সাথে আগেই বলে নিয়েছি যে প্রকল্প আমরা পাশ করছি কারণ এগুলো ভালো, নীতিগতভাবে ভালো প্রকল্প, যে নগরায়নের বিকেন্দ্রীকরণ হওয়া দরকার, তাতে শিল্পেরও বিকেন্দ্রীকরণ হবে এবং ঢাকার উপর চাপ কমবে। কিন্তু এবং এগুলো যদি এখনই পাশ করে না যাওয়া হয়, এগুলো যদি আমরা আরও সংশোধন করতে যাই, তাহলে এই বছরের শেষ পর্যন্ত বৈদেশিক সাহায্য যা বরাদ্দ আছে সেটা আবার চলে যাবে, আবার নতুন করে ওদের সাথে নেগোশিয়েট করতে হবে। কিন্তু আমরা প্রকল্পগুলোর ভিতরে দেখেছি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তিনি বলেইছিলেন যে এই প্রকল্পগুলো এটা আমরা পরে দেখি কারণ এর মধ্যে অনেক ত্রুটি আছে। কিন্তু আমি তাকে তখনই বলেছিলাম যে না, এখনই আমরা এটা পাশ করে দিই, কারণ আমাদের বিদেশি অর্থায়নটা আমাদের অন্তত থাকুক। কিন্তু আমরা বিদেশিদের সাথে কথা বলে নিয়েছি যে যেই মিউনিসিপ্যালিটিগুলো প্রথমত নির্বাচন করা হয়েছে, আমি নাম বলবো না, সেগুলো ঠিক এক একটা অঞ্চল বেশি পেয়েছে, অন্য অঞ্চলে হয়নি। কিন্তু আমরা চাই যে বরং সারা দেশেই, বরং প্রত্যন্ত অঞ্চলে মিউনিসিপ্যালিটিগুলোতেও কিছু হোক। আরেকটা যুক্তি হলো ঢাকার আশেপাশের যেই শহরগুলো, এগুলো যদি উন্নত হয় তাহলে ঢাকা সহজেই বিস্তৃতি লাভ করবে। কিন্তু অন্য যেমন খুলনা, চট্টগ্রাম, রংপুর, এগুলোর আশেপাশেও অন্য জেলা শহরগুলো যদি আরও বাসযোগ্য হয়, তাদের নাগরিক সেবার সুবিধা থাকে, ওখানেও অনেকে থাকতে চাইবে। কিন্তু কি করা হবে সেখানে যে একটা তালিকা আছে, সেই তালিকাতে আমাদের একটু অসুবিধা ছিল যে এতগুলো গাড়ি কেন কেনা হবে, বা এত কম লাইব্রেরি অথচ এত কম খরচের শৌচাগার, কিন্তু বড় বড় অন্য ধরনের অট্টালিকা হবে, সরকারি অফিস হবে, সেগুলো বরং কমিয়ে পার্ক, লাইব্রেরি, তারপর বা নাগরিক সুযোগ সুবিধা যেগুলো দরকার, পয়ঃনিষ্কাশন, জলবায়ু পরিবর্তনের ফলে যে প্রয়োজন যা করার, যাতে বন্যা নিয়ন্ত্রণ করা যায় শহর এই অঞ্চলগুলোতে, কারণ এখানে শিল্পায়ন হবে। সেভাবে আমরা দাতাদের সাথে আলাপ করে নিয়েছি, যাতে আমরা এখন এটাকে পাশ করে নিয়েছি, কিন্তু তাদের সাথে বসে আমরা এমনভাবে প্রকল্পগুলোর যা করার বিষয় ওই সব শহরে, সেগুলো আমরা বদলিয়ে দিতে পারবো এবং এমনভাবে বদলাবো যেটা একটা নীতিমালার মধ্যে, যাতে ভবিষ্যতের কোনো সরকার এসে আবার না বলে যে না, আমরা শুধু এতগুলো গাড়ি কিনতে পারবো, এতগুলো বড় বড় অট্টালিকা তৈরি করতে পারবো, কিন্তু শৌচাগার অত লাগবে না। এটা যাতে না হয় তার একটা নীতিমালাও ওর সাথে করে দেব। এই প্রসঙ্গে আলাপ করতে গিয়ে আমরা
একটা প্রসঙ্গ আলাপ করেছিলেন যে সরকারের যে এত গাড়ি আছে, প্রত্যেক প্রকল্পের মধ্যেই অনেকগুলো গাড়ি থাকে, এগুলো যায় কোথায় পরে, এবং অনেকে বলে যে এগুলো প্রথমত এক প্রকল্প হয়ে গেলে সেখানে বাড়তি হিসাবে থেকে যায়, আবার অন্য মন্ত্রণালয় নিয়ে নেয়, এক এক কর্মকর্তার 3-4টা করে জিপ থাকে, এবং এই গাড়িগুলো আবার বেশি দিন টেকে না। নিজের গাড়ি হলে অনেক দিন টেকে, কিন্তু সরকারি গাড়ি হলে টেকে না কেন, সেটাও আরেকটা সমস্যা। কাজে এর কারণ আছে, সব কিছুতেই তাই হয়। আমরা এর সাথে এটা প্রকল্প না, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে হিসাব করা হোক যে সরকারি খাতে আসলে সারা দেশে সব উপজেলা থেকে শুরু করে কত গাড়ি আসলে আছে, এবং সেই গাড়িগুলা কিভাবে ব্যবহার হচ্ছে, কতদিন এগুলা টিকে থাকে, এবং যেই গাড়িগুলো ব্যবহার শেষ হয়ে গেছে, প্রকল্প শেষ হয়ে গেছে, সেগুলো ওখানে বসে বসে নষ্ট না হওয়ার থেকে বরং অন্য কাজে ব্যবহার করে নতুন গাড়ি যাতে না কেনা হয়, এরকম একটা পুরো হিসাব। এটা আজকের প্রকল্প না, কিন্তু এই সিদ্ধান্তটা এসে গেছে এই প্রকল্পটা আলোচনা করতে গিয়ে। তৃতীয় যে প্রকল্প, নতুন প্রকল্প, সেটা হলো কর্ণফুলী নদীর উপর কালুরঘাট রেল এবং সেতু একত্রে তৈরি করা। কারণ এখন একটা সেতু আছে যান চলাচলের জন্য, সেটাও একটু জরাজীর্ণ হয়ে গেছে, আর একটা রেল সেতু আছে, সেটাও খুব ভালো অবস্থায় নেই। সেই রেল সেতু দিয়ে খুব আস্তে আস্তে ট্রেন চলতে হয়, অথচ আমরা দক্ষিণাঞ্চলে কক্সবাজারকে বড় একটা কেন্দ্র করতে চাচ্ছি, পর্যটন কেন্দ্র। সবচেয়ে বড় কথা, মাতার বাড়িতে জাপানি সহায়তায় কয়লা ভিত্তিক একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হয়েছে। কয়লা ভিত্তিক উৎপাদন কেন্দ্র হয়েছে কেন, সেটা নিয়ে অনেক পরিবেশ বিতর্ক আছে, কিন্তু হয়ে যখন গেছে, তারা সেই সাথে একটা বানিয়ে দিয়েছে, ওখানে কয়লা আমদানি করার জন্য একটা জেটি বানিয়ে দিয়েছে, যেটা জাহাজ নোঙ্গর করতে পারে। তো সেটার জন্য সেই অঞ্চল যেহেতু গড়ে উঠছে অর্থনৈতিক অঞ্চল হিসাবে, সেই জন্য আমরা মনে করেছি যে চট্টগ্রাম শহরে কালুরঘাট কর্ণফুলী নদীর উপর একটা নতুন রেল এবং গাড়ি দুটোই চলবে, এরকম একটা প্রকল্প। এই প্রকল্প সবগুলোই কিন্তু আগামী বছরে একটা বরাদ্দ আছে, সেটা আমরা মঞ্জুর করেছি, কিন্তু এই প্রকল্পগুলো সব বেশ কয়েক বছর ধরে চলতে হবে। আর একদম শেষ প্রকল্পটা এই প্রকল্পটার সাথে সংযুক্ত, সেটা হলো আমাদের বোধহয় আমাদের এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে একমাত্র বড় অবকাঠামো প্রকল্প হবে, এবং এটা এখন অনুমোদন দিলে এটা আরো হয়তো 2030 সালে গিয়ে শেষ হবে। এটা হলো মাতার বাড়িতে যেহেতু একটা যেটি হয়েই গেছে, মাতার বাড়িতে একটা গভীর সমুদ্র বন্দর করার প্রকল্প, এটা আমরা বিবেচনা করেছি। এটা একটা বড় প্রকল্প, কিন্তু এই প্রকল্পের অনেক ভূরাজনৈতিক তাৎপর্যও আছে, এবং কারা করছে সেটাও একটা বড় বিষয়। প্রথমত আমাদের একটা বড় সামুদ্রিক বন্দর, গভীর সামুদ্রিক বন্দর আসলেই লাগবে, সেটা তো আমরা সবাই জানি। চট্টগ্রামের সেই ক্ষমতা নাই, পায়রা বন্দর তো একদমই না, চালনা বন্দর উন্নত করলেও আমাদের সেই সুবিধা পাবো না। বাংলাদেশ যখন আরও ব্যবসা বাণিজ্য বাড়বে, একটা গভীর সমুদ্র বন্দর না লাগলে আমাদের ব্যবসা খরচ অনেক বেশি হয়, কারণ ছোট ছোট জাহাজে করে সিঙ্গাপুর বা অন্য কলম্বো থেকে আমাদের নিয়ে আসতে হয়, এটা অনেক বেশি ব্যয়বহুল, সময় সাপেক্ষ। এটা আমরা সাহস করে করলাম এই কারণে যে অনেক দিন ধরে চীন করবে না ভারত করবে নিয়ে বহু টানাপোড়েন চলছিল,
কোনো কিছুই হচ্ছিল না। এটা যে কারণে বললাম একটা ভূ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটা বড় প্রকল্প। এবং আমরা ভাবলাম যে জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। জাপানি প্রকল্পগুলো সবচেয়ে একমাত্র প্রকল্প খুব সম্ভব, যেগুলা কিছুটা দক্ষিণ কোরিয়াও, যেগুলো ঠিক খরচের মধ্যে ঠিক সময়ের মধ্যে শেষ হয়। যেমন মেট্রো রেলের 5 লাইনটা, ঢাকা তৃতীয় বিমানবন্দর। জাপানের একটা সুবিধা হলো অন্যান্য দেশের তুলনায়, বা জাপান যেমন তেমন পশ্চিমা উন্নত দেশগুলো, তাদের একটা আইনি কাঠামো আছে যে তাদের কোম্পানি যখন বিদেশে কাজ করে তখন কোনো দুর্নীতির সাথে জড়িত হলে, ওই দেশের ঠিকাদার হোক বা সরকারের সাথে দুর্নীতির সাথে জড়িত হলে, তাদের নিজেদের দেশের আইনে সেই কোম্পানির নিজেদের দেশেও তাদের বিচার হবে। এটা জাপানে যেমন আছে, দক্ষিণ কোরিয়াতেও আছে, এবং পশ্চিমা সব দেশে আছে, অন্যান্য কতগুলো দেশে নাই। জাপান এই জন্য আমাদের কাছে খুব নিরাপদ মনে হয়। জাপানি প্রকল্পে দেশীয় ঠিকাদার দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ আমিও কখনো শুনিনি। আমি নিজেও জানি যে এই ধরনের প্রকল্পগুলো কীভাবে বাস্তবায়ন করা হয়। এই হলো আজকের বিষয়বস্তু। এছাড়া এগুলো সম্বন্ধে আরও জানতে চাইলে আমাদের প্রকল্পগুলোর পুরো বাস্তবায়নের কী রূপরেখা সেগুলো আছে, এখানে মেম্বার সাহেবরা আছেন, ওনারা বলতে পারবেন। আমি তো কোন প্রকল্প? মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর শুরুই হয়নি, কিছুই হয়নি। এখন শুধু এই ব্যয় বাড়ানো হয়েছে। এখন যেই জেটিতে আছে এবং এখন যেই কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, এখানে যাওয়ার কোনো রাস্তা নাই ভালো। আগে তো রাস্তা তৈরি করতে হবে, এটার জন্য কিছু ব্যয় বোধহয় হয়েই গেছে এবং ব্যয় বাড়ানো হচ্ছে। কিন্তু আমাদের মূল প্রকল্পটা হলো মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প, যেটার বিবরণ আছে আমার কাছে, ডিটেইল নেই, এবং এটা 10 বছর লাগবে শেষ হতে। এগুলো অনেক জটিল টেকনিক্যাল ডিসকাশন হয়েছে আমাদের। আমি তো নিজে এগুলোর বিশেষজ্ঞ না, যারা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ ছিলেন এবং এখানে যারা মেম্বার সাহেবরা আছেন, বিভিন্ন প্রকল্পে বিভিন্ন খরচ হয়। কিন্তু আগে যেটা বলা হতো যে প্রতি কত কিলোমিটারে একটা এক্সপ্রেসওয়ে করতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়, এবং এই ধরনের কিছু হবে না, এটা নিশ্চিত করেই আমরা যা করার করছি। আগেই বলেছি যে আমরা আগের মতো একনেকে পাশ করার পরই কিন্তু এটা চূড়ান্ত না, এটার সম্পূর্ণভাবে সারাক্ষণ মন্ত্রণালয়গুলো এবং আমাদের যে আইএমইডি, যে পরিবীক্ষণ একটা বিভাগ আছে, তারা কিন্তু সর্বক্ষণ এটা নজরদারি করতে থাকবে। এবং আমাদের উন্নয়ন সহযোগিতা এটা আগে কখনো করেনি আমাদের সাথে ওরা এ ব্যাপারে একমত যে বাস্তবায়নের সময় যাতে কোনো অনিয়ম না হয় সেটাতে ওরাও আমাদের সাথে একত্র হয়ে সহযোগিতা করবে।
এখন ভবিষ্যতে যে সরকার আসবে তারা কি করবে এবং তাদের সাথে উন্নয়ন সহযোগিতা কিভাবে সেটা করবে সেটা তো অন্য কথা, কিন্তু আমরা কয়েকটা জায়গায় চাচ্ছি যে একটা নিয়ম বানিয়ে দিতে, যেমন গাড়ি ব্যবহারের ক্ষেত্রে বললাম, একটা নিয়ম যদি বানিয়ে দেওয়া যায় তাহলে হয়তো ওটা থেকে হ্যাঁ এটা খুব শিগগিরই ওই যে ফজল খান আছেন, ফজল কবির আছেন, উনি এটার তথ্য জোগাড় করতে হবে, তো তথ্য জোগাড় করে এটা আবার উপস্থাপন করবেন আমাদের কাছে ইয়েতে উপদেষ্টা পরিষদে, তোমরা জানতে পারবে সবাই এটা সম্বন্ধে। আমি আর খুঁটিনাটি এগুলো ওনারা বলতে পারবেন, আমি প্রকল্পের খুঁটিনাটি বিষয় কেন কোনটার কত ব্যয় হলো কি হলো এগুলো আমাকে জিজ্ঞেস করে তো খুব লাভ হবে না, কারণ এটা 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 ওই যে বাস্তবায়নকারী মন্ত্রণালয় আর ওনারা তো কী করেন, ডিপিপি, পিইসি, এগুলো তো অনেক আলোচনা হয়, আমি তো ওগুলোর সব মুখস্থ করে রাখি না কী করে কী হয়। আমার আসলে আর কোনো বক্তব্য নেই, আমি যে এই সম্বন্ধে তো আমি আগেই বলেছি যে বিবিএসের সক্ষমতা তো একদম খুব ভালো নয়, কিন্তু এটা আমি তাদেরকে কোনো এর জন্য তিরস্কার করছি না, এই কারণে এই আমাদের প্রতিবেশী সব দেশে, উন্নয়নশীল সব দেশেই পরিসংখ্যান বিভাগ যে খুব শক্তিশালী বা খুব পেশাগতভাবে খুব শক্তিশালী তা নয়। ভারত একসময় ছিল, কিন্তু এখন সেখানেও আর নাই, কারণ তাদের সেই স্বাধীনতা চলে গেছে। কিন্তু দুটো বিষয় আছে পরিসংখ্যানের বিষয়ে, একটি হলো যে সক্ষমতার অভাবে হয়তো পরিসংখ্যান বা অত পরিসংখ্যান ভালোভাবে সংগ্রহ করা যায় না বলে এক ধরনের দুর্বলতা আছে, এটা আমি জানি, কারণ বহুদিন ধরে আমি বিবিএসের সাথে কাজ করেছি অনেক টেকনিক্যাল কমিটিতে। দ্বিতীয়টি হলো এতে হয়তো বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব আছে। আমি বলে দিয়েছি আমার কাছে যখন এবার এসেছে যে আমার তো এটা তো একটা জাতীয় আইনি বিষয়, যে কি যেন বলে এটাকে, পরিসংখ্যান নীতি আছে, আইন আছে, কাজে এখনও আমাকে সইটা করতে হয়েছে, কিন্তু আমি বলে দিয়েছি যে এটার দিকে আমি তাকাবো না, কারণ আমি চাই এবং আমরা পরিসংখ্যানের একটা নতুন নীতি তৈরি করতে চাচ্ছি, যেটা যেতে হবে উপদেষ্টা কমিটিতে পাস হতে হবে, যে যত দুর্বলতাই থাকুক বিবিএস আমাদেরকে যে হিসাবটা দেবে সেটাতে আমি উপদেষ্টা হিসাবে ওর দিকে তাকাবো না, আমি শুধু বলবো এটাই শেষ, এবং সেটা কম না বেশি সেটা তো আমার বিবেচনার বিষয় না। আমি শুধু বলেছি আমি এটা হাত দেব না, কারণ তাদের যা সক্ষমতা তা দিয়েই তা করব। আমি যখন সরকারের বাইরে ছিলাম তখন আমি বিশেষজ্ঞ হিসাবে সেখানে গিয়ে ওদের ওগুলো দেখতাম, এখন আমি সরকারের ভিতরে আছি, আমি নীতিগতভাবে মনে করি যে তারা স্বাধীন এবং আমি সরকারের ভিতর থেকে তাদের কোনো কিছুকে প্রভাবিত করব না। আমাকে একটু ক্ষমা করবে, আমার আমি 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 একটু শোনো আমি একটু অসুস্থ, আমি বা শরীর ভালো অনেক, হ্যাঁ দু একটা প্রশ্ন করো আমি চলে, জি একটু পরিষ্কার করে বলো। বাদ দিচ্ছি না, ঠিক আমি বলছি যদি স্বয়ং সম্পূর্ণ মনে হয় আর বেশি দূর না করে যদি এটাকে নিজেই একটা, যেমন একটা বড় দালান আছে তার মধ্যে আরেকটা এক্সটেনশন দালানও আছে,
সেই এক্সটেনশন দালান না করেও এইটুকু দালানেই যথেষ্ট, তখন আমরা ওটা আর করছি না। হ্যাঁ, করছেন, ওনারা করছেন, সারাক্ষণই করছেন। আমি এই মন্ত্রণালয়ে আসার পর থেকেই একটা সাধারণ নির্দেশনা ছিল যে সবগুলো প্রকল্প দেখে কোনগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রকল্প, কোনগুলো রাজনৈতিক প্রকল্প হলেও অনেক দূর খরচ হয়ে গেছে, একবার খরচ হয়ে গেলে ওগুলোকে তো শেষ না করলে পুরো টাকাটাই বাকি হয়ে যাবে। আর যেই প্রকল্পগুলো একটু শুরু হয়েছে, এটা যা খরচ হয়েছে এটা মেনে নিয়েও যদি শেষ করে দেওয়া যায় তাহলেই ভালো। এটা একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে, ওনারা খুব দক্ষতার সাথে সেটা করছেন বলে আমার বিশ্বাস। কারণ আমার কাছে যেই প্রকল্পগুলো এখন আসছে সেগুলোর মধ্যে আর ওই রকম প্রকল্প আমি দেখছি না। এই কারণে আমি এগুলো এনইসিটি নিয়ে যেতে চাচ্ছি। এই প্রক্রিয়াটা আমি আরও দ্রুত করতে চাচ্ছি, যাতে করে, আমি আগেই বলেছিলাম যে আমাদের যদি অনেকগুলো প্রকল্প আরও চালু করতে না পারি তাহলে উন্নয়ন বাজেট এমনিতে আমরা একটু ছোট করতে চাচ্ছি। কারণ আমাদের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটু বিপদে আছেন যে যদি বেশি সম্প্রসারণমূলক হয় এবং অনেক আবার তার সাথে সরকারের বাজেটেরও ঘাটতি হয় তাহলে তো মূল্যস্ফীতির একটা সমস্যা দেখা দেব। তাদের সুবিধার জন্য আমি একটু উন্নয়ন বাজেটকে ছোট করতে চাচ্ছি, কিন্তু এই জন্য আমাদের কর্মসংস্থানও আবার করতে হবে। অর্থাৎ মূল্যস্ফীতি কমাতে গিয়ে তো আবার অর্থনীতি স্থবির হয়ে পড়লে চলবে না, কারণ দুদিকই আমাদের দেখতে হবে। সেই কারণেই আমরা প্রথমত যেই উন্নয়ন ব্যয় হয় এই ব্যয়ের আকারের থেকে এর যে এর পরিমাণের থেকে এর গুণগত মান যাতে ভালো হয় সেটার দিকে আমরা বেশি নজর দিচ্ছি।